প্রিয় দর্শক, শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত টকশো মুক্তমত। আজকের মুক্তমতে আমরা সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। আসলে মূলত দুটা বিষয়কে আমরা গুরুত্ব দিয়ে কথা বলবার চেষ্টা করব। সেটি হচ্ছে কুমিল্লায় যে হিন্দু মন্দির সহ সারা দেশের যে পূজা মণ্ডপগুলোতে একটা সহিংসতা ঘটেছে, সেই সহিংসতার কারণ কী অবস্থায় রয়েছে সেটি নিয়ে কথা বলবো, এবং আগামী নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে আমরা একটু কথা বলবার চেষ্টা করবো। আমাদের সাথে অতিথি হিসাবে আজকে দীর্ঘ অনেক দিন পর স্টুডিওতে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জনাব জয়নাল আবদিন ফারুক ভাই রয়েছেন আমাদের সাথে। আমি আপনাকে স্বাগত জানাই। অনেক দিন পর আপনাকে টেলিভিশনের পর্দায় এটিএন বাংলার মাধ্যমে পেয়েছি, এবং নিশ্চয়ই দর্শক শ্রোতারাও আপনাকে দেখে একটু মুগ্ধ হবে যে বহুদিন পর আপনাকে টেলিভিশনের পর্দা সরাসরিভাবে দেখতে পেয়েছি। নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম বাবু এমপি, তিনি আমাদের সাথে এসে উপস্থিত হয়েছেন। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকছেন জনাব নির্মল কুমার চ্যাটার্জি, সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, তিনি থাকছেন আমাদের সাথে। আমি আসলে জানিয়েছিলাম যে প্রিয় দর্শক, আমরা কী নিয়ে আসলে দুটা বিষয় গুরুত্ব সহকারে আলোচনা করব। একটি হচ্ছে যে এই সহিংসতার যে ঘটনাটা, সাম্প্রতিক সম্প্রীতির বন্ধনের কোথায় আমরা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি, সেই চ্যালেঞ্জ দিয়ে আমরা কথা বলবো। আমি নজরুল ইসলাম বাবু ভাই, আপনি একেবারেই প্রতিদিনের আপডেট খবর রাখছেন, এখনও হয়তো আরেকটি গণমাধ্যম থেকে আপনি এখানে এসছেন কথা বলবার জন্য। আসলে কুমিল্লার পরিস্থিতিকে কেন্দ্র করে এখন যে অবস্থাটা নিয়েছে, আমরা দেখেছি ইকবাল নামক একজন ব্যক্তিকে আটক করা হয়েছে, বলা হয়েছিল তিনি ভবঘুরে, আবার কখনো শুনেছি তিনি মানসিক বিকারগ্রস্ত। তো এই যে অবস্থার প্রেক্ষাপটে আমরা বেশ কয়েকটি প্রাণ ঝরে যাওয়ার কথাও আমরা দেখেছি। তো সর্বশেষ অবস্থাটাকে আপনি কীভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আর এই যে মিস্টার ইকবাল যাকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা কিন্তু সকল মিডিয়াতেই দেখেছি তিনি একজন বিএনপির কর্মী হিসাবে তার আত্মপ্রকাশ হয়েছে। আবার কখনো কখনো যে আমরা এই ফেসবুকে বা সামাজিক গণমাধ্যমগুলিতে তাকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সে কিন্তু ওই কোর্ট কাছারিতে আবার জবানবন্দিও দিয়েছে 164। সে এই ঘটনার সাথে সম্পৃক্ত, জড়িত, এগুলি কিন্তু প্রকাশ হয়েছে। তো আমি আমার মতে একটা কথা বলতে চাই। দেখেন, সামাজিক সম্প্রীতি নষ্ট হওয়ার মতো কোনো কারণ আমাদের দেশে এখন পর্যন্ত আমরা এখন আর দেখছি না। কারণ কেন সম্প্রীতি নষ্ট হবে? আমার এলাকায় 34টি পূজা মণ্ডপ ছিল এই বছরে দুর্গাপূজায়। আমি এলাকায় সময় দিয়েছি। 34টি পূজা মণ্ডপই আনন্দ এবং তাদের ধর্মীয় সকল অনুশাসন মেনে কিন্তু তারা সুন্দরভাবে শেষ করেছে। কোথাও কোনো বিতর্ক দেখিনি। তবে এই যে পূজা মণ্ডপগুলি পরিচালনার দায়িত্ব থাকে, এটা কিন্তু তাদের নিজ ধর্মের লোকজন দিয়ে তারা কমিটি করেন, বিভিন্নভাবে প্রচার প্রকাশনা করেন। সেই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে মনোমালিন্য থাকে, অনেক জায়গায় দেখেছি আমি। সেইটাকে যদি মিটিয়ে দেওয়া যায় বা যোগাযোগ ঠিকমতো রাখা যায়, তাইলে ঠিকঠাক মতোই চলে। আর যখনই কোনো ঘটনা ঘটে, তখন কিন্তু এই দুই পক্ষের এক পক্ষ নিরপেক্ষ থাকে বা এই চুপচাপ থাকেন। কেউ না কেউ ঘটনা সংঘটিত করে এটা আরেকজনের উপর চাপায় দেওয়ার অপচেষ্টা করেন। এটাও কিন্তু রয়েছে। ঠিক আছে, এখানে মোটা দাগে আপনি যেটি প্রথমেই শুরু করলেন, সেটি আমি নির্মল চ্যাটার্জি রয়েছেন তার কাছ থেকে শুনবার চেষ্টা করবো, যেহেতু তারা সোচ্চার রয়েছেন এবং তারা হয়তো জানাবেন। আমি একটা স্পষ্ট বিষয় আপনাকে জানতে চাই, যেহেতু আমাদের আলোচনাটা অল্প সময়ের মধ্যে আমরা শেষ করব। আপনি বলছিলেন যে ইকবাল বিএনপির কর্মী, আমরা কিন্তু সে বিষয়ে আমরা সেরকম কোনো স্টেটমেন্ট বা কিছু কি বলার কোনো আপনার কাছে কোনো না, আপনাদের মিডিয়াগুলিতে প্রকাশ করেছে এবং পত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি গ্রেপ্তার হয়েছেন, সেখানে সেই বিষয়টি তো সর্বজন জানা, তাই না? না, গ্রেপ্তার হয়েছে তিনি বিএনপি কর্মী হিসেবে যে আপনি বললেন, সেটি কি কোথাও কি কোনো নিশ্চিত হয়ে গেছে? আমি তো তাই বললাম যে সেই যে বিএনপির কর্মী, এটা নিশ্চিত হওয়া তো মানে সে এটা প্রমাণ করবে যে সে বিএনপির কর্মী কি কর্মী না। কর্মী হলেও যে সমস্যা, আমি তা বলছি না। আমি বলছি তাকে গ্রেপ্তার করার পিছনে কারণ ছিল। পুলিশ সেখানে সিসি ক্যামেরা চেক করে এই অপকর্মের হোতা হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে এবং তার পরিচয় নিশ্চয়ই পুলিশ জানতে পেরেছে। কোথাও তো আমরা ম্যাক্সিমামই শুনেছি যে তিনি ভবঘুরে বা খানিকটা বিকার। না, আমি তো তাই বললাম যে শুধু ভবঘুরে নয়, আমরা সবটাই প্রথমেই শুরুতে এসে, যেমন আমরা সবসময় বলি যে ব্লেম গেম হলে কিন্তু আমাদের প্রকৃত অপরাধীরা কিন্তু আড়াল হয়ে যায়। আমি জানি না এখন যদি জনাব আবদিন ফারুক ভাই বলেন তিনি আওয়ামী লীগের কর্মী, তাহলে তো মনে করেন আওয়ামী লীগ ও বিএনপি কোন কর্মী সেটিকে আমরা ওই কয়েন দিয়ে টচ করে বের করবো কিনা, কি আওয়ামী লীগ কর্মী কি বিএনপি কর্মী নাকি প্রকৃত রহস্য। ফারুক ভাই বলবে নিশ্চয়ই, কিন্তু আমি আপনাদের মিডিয়ার কথাটাই কিন্তু এখানে আপনাদের বক্তব্য, মিডিয়ার বক্তব্য।
আমার বক্তব্য তো এটা হতে পারে না, কারণ বা আমার আপনাদের কোনো বক্তব্য কিভাবে পর্যবেক্ষণ নাই? কুমিল্লার ওই দিন রাতে সংগঠিত ঘটনার যা দায় দায়িত্ব, তাকে গ্রেপ্তার করার পর পুলিশ কেন গ্রেপ্তার করেছে? অন্য কাউকে গ্রেপ্তার করেনি, গ্রেপ্তার করেছে ইকবালকে। ইকবালকে গ্রেপ্তার করার পিছনে কারণ কি? তারা সিসি ক্যামেরার মাধ্যমে এই তাকে ইকবাল মনে করেছেন চিহ্নিত যে এই হয়েছে, ঘটনার ইকবালকে সাথে গ্রেফতার করা সে হয়েছে, কিন্তু সেটা দায়ী। ঠিক আছে, কিন্তু বিএনপি কর্মী যেটি সেটিকে কিভাবে আপনি মানে প্রত্যেকটা মানুষের কিন্তু আচ্ছা রাজনৈতিক পরিচয় থাকে, আচ্ছা, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকেন সেইভাবেই তার বিএনপির পরিচয় কোন বের লেভেলের হয়েছে। কর্মী ছিলেন তিনি জানা আছে? এইটার জবাবটা কিন্তু আপনি মিডিয়া থেকে কালেক্ট করবেন, কারণ আমার কাছে নয়, আমি সেই দলের নেতা নয়। বা আমি ফারুক সেই ভাই দলের বলতে পারবে কোন লেভেলের কর্মী ফারুক ভাই ছিলেন? বলতে পারবে। কোন যদি লেভেলের কর্মী ছিলেন? জি, নজরুল ইসলাম বাবুকে অনেক ধন্যবাদ। আসলে উনি অত্যন্ত একটা বৃহত্তম আমাদের পাট শিল্প এলাকায় একবেলে ডান্ডি নামে পরিচিত নারায়ণগঞ্জ থেকে নির্বাচিত নজরুল ইসলাম বাবু। ওনাকে আন্তরিকভাবে, আমাদের বয়সে অনেক ছোট হলেও একজন রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী, সংসদ সদস্য, সম্মান নিয়ে সবাই কথা বলবো, এটাই আমার আশা। আজকে যেহেতু আমি 2 বছর পরে প্রথম আজকে শুধু আমার অত্যন্ত প্রিয় সাংবাদিক কিরণ সাহেবের আমন্ত্রণে 2 বছর প্রথম স্টুডিওতে এবং প্রথম টক শোতে এসেছি, সেই জন্য মুক্ত মতের এই অনুষ্ঠানে কিরণ ভাইয়ের মাধ্যমে যারা আজকে এই অনুষ্ঠান শুনছেন বা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে করোনা মুক্ত রাখে, আমরা সবাই যেন ভালো থাকি। প্রথম কথা হলো যার যার ধর্ম সে পালন করবে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছি একটি মাত্র কারণে। তখন স্লোগান উঠেছিল পূর্ব পাকিস্তানকে শোষণ করছে পশ্চিমারা। সেই পশ্চিমাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের প্ল্যানে আমরা এইসব মুক্তিযুদ্ধ করেছি, আন্দোলন করেছি, 6 দফা করেছি, 62-এর শিক্ষা আন্দোলন করেছি, 69-এর গণ আন্দোলন করেছি, সব কিছু বাবুরা জানে, আমি জানি, আপনি জানেন, দর্শক শ্রোতারাও জানে। কিন্তু এই মুহূর্তে 50 বছর পূর্তি পালন উপলক্ষে কুমিল্লা নানুদিঘির পাড়ে যে পবিত্র কোরআন শরীফ পাওয়া একটা পূজা মণ্ডপে, আমি হতবাক। তখন আমি নোয়াখালীতে ছিলাম, গ্রামের বাড়িতে। আমি নিজে হতবাক হলাম যে প্রত্যেকটা ওনার এখানে 60-70টা পূজা মণ্ডপ, আমার যেখান থেকে আমার নির্বাচন এলাকায়, আমি বলবো না, যেখান থেকে আমি কয়েকবার নির্বাচিত হয়েছি সে এলাকা অনেকগুলো পুজো মণ্ডপ আছে, সেখানে পুলিশ পাহারা, সব দল মত নির্বিশেষে সবাই হিন্দুদের এই অনুষ্ঠানটিকে সহযোগিতা করে এবং বেশিরভাগ সন্ধ্যার পরে অনুষ্ঠানটা জমে। সেখানে আমার যতটুকু ছোট্ট অভিজ্ঞতা, এই 70 বছর বয়সে আমি দেখেছি হিন্দুদের অবস্থানের চেয়ে মুসলমানের অবস্থানটা সেসব মন্দিরগুলোতে অনেক বেশি উৎসাহ যোগাচ্ছিল তাদেরকে। ভাই ভাই মিষ্টি বিতরণ, সে ঢোল বাজছে, তারাও নাচতেছে, এরাও হাতে তালে দিচ্ছে, একটা আন্তরিক পরিবেশে এই পুজোগুলো আমাদের দীর্ঘদিন শেষ হয়। কে ক্ষমতায় থাকলো আর কে ক্ষমতায় থাকলো না, কার আমলে ঘটনাগুলো ঘটছে, এটা আমি তীব্র প্রতিবাদ করি। তবে এই পূজা মণ্ডপের জন্য শুরুর আগ থেকেই সরকার, যারা এখন সরকারে আছেন বাবু সাহেবেরা, তারা খুবই প্রোটেকশন, এবং ওসি সাহেব সব দলের লোকজনকে ডেকে, হিন্দু সম্প্রদায়কে ডেকে, মুসলমান নেতাদেরকে ডেকে, ইউপি সদস্য, চেয়ারম্যান, আনসার, বিডিপি সব নিয়োগ করে সিসি ক্যামেরা গ্রামের মধ্যে লাগিয়ে দিচ্ছে। আমি আশ্চর্য হয়ে যাই যে একটা পবিত্র কোরআন গ্রন্থকে একটা পূজা মণ্ডপে রেখে গেল এতগুলো সিসি ক্যামেরা রাখার পরে, এবং উন্মাদ, মাদকাসক্ত, বিকলাঙ্গ, পঙ্গু একটা লোককে কক্সবাজার থেকে ধরে এনে যদি এখন বলা হয় সে বিএনপির কর্মী, আমি বাবু ভাইয়ের সাথে একমত পোষণ করতে পারছি না। এই কারণে কে কোন নেতা সে যে হোক, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা রাজনৈতিকভাবে তার সমালোচনা করি, কিন্তু প্রধানমন্ত্রীকে সম্মান করে বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে সে যে দলেরই হোক, যে গোষ্ঠীর হোক, যারা এই অপমান কাজ করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা উচিত। কিন্তু এই বিকলাঙ্গ লোকটাকে এতদিন পর গ্রেপ্তার করে এখন যদি বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, এটা খুবই আমি মেনে নিতে পারছি না ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে। কারণ বিএনপির কর্মী মাদকাসক্ত হয়ে তাকে দিয়ে কারা করালো? এত সিসি ক্যামেরা, এত প্রোটেকশন, এত আনসার বিডিবি, এত গ্রাম্য পুলিশ থাকার পরেও এই কোরআন পবিত্র জিনিসটা ওখানে গেল কেন? আমি মনে করি
আমার ব্যক্তিগত অভিমত যে এই বিষয়গুলো সরকার যেভাবে আজকে ধরেন আমার নোয়াখালীর কৃতি সন্তান আপনাদের সংগ্রামী সাধারণ সম্পাদক একটি কথা বলেছে যে আমি এটিএন বাংলা আপনার অনেক আগে চলে আসছি, বসে বসে খেলার খবর দেখছিলাম, দ্রুত গতিতে দেশ এগিয়ে চলছে, দ্রুত গতিতে উন্নয়ন চলছে, দ্রুত গতিতে মানুষের সেবার কাজ মানুষের ঘরে আমরা পৌঁছে দিচ্ছি, দ্রুত গতিতে আইনশৃঙ্খলা রক্ষা করছি। কিন্তু আমি মনে করি এইসব কথাগুলো তারা কতটুকু জনগণের কাছে গ্রহণযোগ্য করতে পেরেছে। জি, সে আলোচনাটা আমরা একটু আসবো, কিন্তু ওই যে বাবু ভাই যেটি বললেন যে ইকবাল বিএনপির কর্মী এবং এই ধরনের ঘটনার সাথে পূর্বের কোনো হয়তোবা কোনো যোগসূত্র আছে কিনা, সেই জায়গাটা যে দাবিটা করলেন এবং আপনি বললেন যে এখন একজন ভবগুরুকে বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা একটা আমি মনে করি 2014 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়, আমরা দীর্ঘদিন ক্ষমতার বাইরে 111-এর পর থেকে। সে 111-এর 28 তারিখ অক্টোবর মাসের লগি বইটা পল্টন ময়দানে বা স্টেডিয়ামের আশেপাশে সেগুলা থেকে শুরু করে আজ পর্যন্ত যেভাবে দ্রুত গতিতে উন্নয়ন তারা করছে, আমরা মনে করি দ্রুত গতিতে তারা বিএনপির মতো একটা বৃহত্তম রাজনীতি দলকে নিঃশেষ করে দেওয়ার একটা পরিকল্পনা। এই কারণে আজকে এই মাদকাসক্ত লোককে বিএনপি বানিয়ে যদি বিএনপির ঘাড়ে এটা চাপিয়ে দেওয়া যায়, আন্দোলন সংগ্রামে যে একটা প্রস্তুতি এখন চলছে, এই সরকারের অধীনে ইউপি নির্বাচন হচ্ছে, আমরা অংশগ্রহণ করছি না, বা উপনির্বাচন সংসদ সদস্য হচ্ছে, এগুলো আমরা অংশগ্রহণ করছি না, এগুলা থেকে সরকার মনে একটা অনুভব করতে পারছেন যে দীর্ঘদিন পর বিএনপি মনে হয় নিপীড়নের পরও মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, ঘাড় সোজা করে দাঁড়াচ্ছে এবং তারা একটা আন্দোলন। আপনি তাকে বিএনপির কর্মী হিসেবে, যেহেতু আপনাদের এলাকায় খোঁজ খবর রাখেন, সেখানে আপনাদের যে নেতা নেত্রীরা আছেন তাদের কাছ থেকে খোঁজ খবর রেখেছেন কিনা, যেটি বলা হচ্ছে বিএনপি কর্মী, আপনি কি সেই জায়গা থেকে? আমি আপনাকে বলি, পূজার সময় আমি দেশে ছিলাম, আমার পাশে চৌমুহানি, আমি ওই এলাকারও এমপি ছিলাম এক সময় 91 সালে অর্ধেকে, পরে এটা বরকতুল্লাহ বুলু সাহেব সেইখান থেকে নির্বাচন করেন। এই ঘটনাগুলো আমাকে খুব মর্মাহত করেছে। যে ধর্মেরই হোক, যে গোষ্ঠীরই হোক, কিন্তু এখন অযাচিতভাবে বরকতুল্লাহ বুলু সাহেবকে আসামি করা হয়েছে। আমাদের একজন যুব দলের সভাপতি আমার সাথে যে কলেজে সে জিয়েছিল, আমি ওই কলেজে, আসাম আদ্রম ওই কলেজে বিবি ছিল, আমিও জিয়েছিলাম, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। চৌমুহনী সরকারি কলেজ? জি, ওই কলেজে আমি জিয়েছিলাম, আসাম আদ্রম বিবি ছিল। আর যাকে গ্রেপ্তার করা হয়েছে সুমন, আমাদের যুব দলের সভাপতি, সেও ওই কলেজে জিয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছে আসামে, বরকতুল্লাহ বুলুকে আসামি। আমি খুব মর্মাহত হয়েছে করেন যে আমাদের উপর চাপা, যদি সত্যিকারে ইকবালকে প্রমাণ করে দিতে পারে নজরুল ইসলাম বাবু ভাইরা যে হি ইজ এ বিএনপি কর্মী বা বিএনপির সমর্থক। আমি আজকে বললাম কিরণ ভাই আপনার সামনে, এটিএন বাংলায় লক্ষ হাজার মানুষ আজকে আপনার অনুষ্ঠান দেখছে দেশ বিদেশে, আমি ওনাকে কথা দিলাম যে যদি সে বিএনপির কর্মী একটা পবিত্র কোরআনে হাতে নিয়ে পূজা মণ্ডপে রেখে যেতে পারে, সে কোনোদিনই বিএনপি হতে পারে না। ইট ইজ ওয়ান অফ দ্য প্ল্যান টু সাবঅর্ডাইজ। জি, নিশ্চয়ই আমরা আসবো আলোচনায়। বাবু ভাইও কিন্তু অপেক্ষায় আছেন তার একটু খানিকটা জবাব দিবার জন্য। আমরা নির্মল চ্যাটার্জি আপনার কাছে একটু আসি। আসলে আমরা ব্লেম গেমের রাজনীতি কিন্তু আমাদের এই শুরুতে আলোচনায় আমরা দেখতে পেলাম। একজন অগ্রজ রাজনীতিবিদ আমাদের ফারুক ভাই রয়েছেন, অনুজ রাজনীতিবিদ, আওয়ামী লীগ নেতা বাবু ভাই রয়েছেন। তো এখানে শুরুটাই কিন্তু আমাদের ব্লেম গেম দিয়ে শুরু হলো এবং সেই শুরুটার মধ্যেই আমরা দেখতে পেয়েছি যে এই যে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে সারা দেশের প্রায় 16টি জায়গায় সহিংসতা হয়েছে। সেই সহিংসতায় ইকবাল নামক একজনকে গ্রেপ্তার করা হয়েছে, 4-5-7টি মানুষের মৃত্যু ঘটনাও আমরা শুনেছি। তো সে অবস্থার প্রেক্ষাপটে আমরা দেখেছি যে আজকেই বোধহয় চৌমুহনীতে বা নোয়াখালীতে কোথাও একটা প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্যকে ধরে সেখানে তারা প্রতিবাদ করেছে। তো আপনি আসলে আপনার বিশ্লেষণের সামগ্রিক বিষয়টাকে কিভাবে দেখেন? কি বিএনপি নয়, কি ভবগুরু কি ভবগুরু নাই, কিন্তু সার্বিক পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন, যেহেতু আপনি সরাসরি এই আপনাদের পূজা মণ্ডপ বা অন্যান্য বিষয়ের সাথে? ধন্যবাদ হাসান চৌধুরী কিরণ ভাই এবং আমাদের এটিএন বাংলায় যারা দর্শকরা দেখছেন, সকলকে আমি পূজার্জন পরিষদ থেকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজনের জন্য। আমি দোষারোপের রাজনীতিটা আমি এই ক্ষেত্রে বলবো না যে আপনি মানুষ মারা যাচ্ছে, দেশ বিপর্যস্ত হচ্ছে, দেশটা তো আমাদের সকলের, দেশটা যদি আপনার আজকে বিশ্বের প্রায় 150 দেশে ডেমনস্ট্রেশন হচ্ছে,
সেক্ষেত্রে আজকে দেখলাম যে পররাষ্ট্রমন্ত্রী যে কথাটি বলেছেন আমি শুধু একটি কথা বলবো, কথাটি সত্যস্থায়ী নয়, অর্থাৎ সত্যের কিছু অপলাচনা, তিনি সঠিক কথাটি বলেননি। এবং আপনি দেখবেন যে চৌমুহনীতে দেখলাম যে যারা আছে তারা যাদের স্বজন হারিয়েছে, যে যতন সাহা এবং প্রান্ত দাস তাদের পরিবারের সদস্যরা ছিল সেই প্রেস কনফারেন্সে তারা বলেছে যে যে হত্যা করা হয়েছে সেটা পররাষ্ট্রমন্ত্রীর প্রেস কনফারেন্সে সেই জিনিসটি আসে নাই, এবং তারা তাদের হৃদয় যে ভেঙে গেছে সেই ভাঙন হৃদয়ে আবারও তাদেরকে ক্ষতর একটা চিহ্ন তিনি এঁকে দিলেন। আমরা সেটা চাই না, আমরা কোনো দোষারোপের রাজনীতি চাই না। আপনি 1946 সালে অক্টোবরে নোয়াখালীতে আপনার এই যেটা হয়েছিল, আমরা দাঙ্গাবাজ এটাই বলি এখন, আর এত বছর পর 75 বছর এই পরে আজকে ইসকনের সাধুকে হত্যা করা হয়েছে, তার চুল কেটে দিয়ে তাকে মন্দিরের ভিতর মানে তাকে কুপানো হয়েছে, যতন সাহা যে আছে তাকে হত্যা করা হয়েছে, এবং আরো আছে যে আপনার কুমিল্লায় দেখেছেন দিলীপ দাস নিতন যে আছে তাকে ইট মারা হয়েছিল, তার মাথায় ক্ষত হয়েছিল, সে আইসিইউতে থাকার পর মারা গেছে। এরপর 80 বছরের একজন বৃদ্ধ ছিলেন, তিনি কাপড়িয়াপট্টির অধীর শাহ, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। হাজীগঞ্জে মানিক শাহ, তিনি 42 ইয়ার্স, হয়তো 40 বছরের একটা যুবক, তিনি তার স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা, তিনি মারা গিয়েছেন হার্টে। অন্যরাও অবশ্য আমি বলবো যে এটি কি এবারের ঘটনা বলছেন নির্মল দা? হ্যাঁ, এইবারের ঘটনা। এবার কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে এই মৃত্যুর কথা বলছেন নাকি পূর্বের কোন ঘটনা বলছেন? কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে এইগুলো ঘটনা বলছি। আচ্ছা, আমি যেটা বলবো যে এখানে বলা হচ্ছে ইকবাল পাগল, আমি বলবো যে দোষারোপের রাজনীতি আমরা চাই না। আমরা মানুষ মারা যাচ্ছে, সেক্ষেত্রে আমি চাইবো সে হিন্দু কি মুসলিম কোনজন সে জিজ্ঞাসা আমার না। আমার কথা হচ্ছে মানুষ মারা যাচ্ছে, দেশ বিপর্যস্ত হচ্ছে, দেশটা তো আমাদের সকলের। আজকে বিশ্বের যত দেশে যাচ্ছেন আপনি যখন জানবেন তখন তো আপনাকে আসান সাহেবকেও যেমন জিজ্ঞেস করবে, আমাদের বাবু ভাইকেও জিজ্ঞাসা করবে, যারা বিদেশে আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন। যত এটা মিডিয়ার যুগ, প্রযুক্তির যুগ, এখানে ঘরে লুকানোর কোনো কিছু নেই, সমস্ত তথ্য এটা তো যারা আছে মিডিয়ার ভাইয়েরাই তো বিদেশে দিয়েছে। আমাদের সম্প্রদায়, সনাতন সম্প্রদায় তো আমার মনে হয় যে তার থেকে যারা মিডিয়ার ভাইরা, যারা এই সংবাদ সংগ্রহ করেছে তারাই বিদেশে। আজকে বিদেশে এমন দেশ নাই যেখানে ডেমনস্ট্রেশনটা হচ্ছে না। আপনি সত্যকে তো লুকায় রাখা যাবে না। আমি বলবো এবারকার যে ঘটনাটা নির্মল চ্যাটার্জি, এবারকার যে ঘটনাটা এর জন্য আপনারা মোটামুটি ভাবে আপনাদের পর্যবেক্ষণে দায়ী কাদেরকে করছেন, মানে আপাতত দৃষ্টিতে প্রথমত কাদেরকে দায়ী করছেন বলে মনে হয়? দেখেন, আমি একটি কথা বলবো যে লোক সংখ্যা তো 1900 যে দেশ স্বাধীনের সময় সনাতনী সম্প্রদায়ের লোক সংখ্যা ছিল 20%, এখন 10 পয়েন্ট সামথিং এ চলে আসে এখন কিন্তু গভর্নমেন্ট সেন্সাস যেটা আছে। তা আমি দোষারোপের রাজনীতি চাই। 75 পরবর্তী দেশের মানুষ বিতাড়িত হয়েছে, 75 পরবর্তী বিতাড়িত হয়েছে, 90-এর দশকে এরশাদ সাহেবের রাষ্ট্রধর্ম পরে সনাতনী সম্প্রদায় যারা বিতাড়িত হচ্ছে, 92 হচ্ছে, 2001-এ বিএনপি জামাত জোট সরকার যখন ক্ষমতায়, আপনি বলার লর্ড আনছে মা মেয়েকে একসাথে গ্রেফ করা হয়েছে। তখন আমাদের ধর্মমন্ত্রী ছিলেন শাহজাহান সাহেব, তিনি আলতাফ সাহেবের মিটিং এ বলেছেন যে উনরা কি বলবে। আমি বলছি দেখেন ওনাদের কাছে সব দরকার, আমি বলেছি মা মেয়ে একসাথে রেপ হয়েছে। তখন দেখেন এখন লর্ড হার্ডিঞ্জ যেহেতু সেই গ্রাম শূন্য হয়ে গেছে, হিন্দু শূন্য হয়ে গেছে। তা আমরা বলছি যে আমরা কোনো দোষারোপের রাজনীতি চাই না। আমরা মানুষ, সনাতনী সম্প্রদায়ের মানুষ, উৎসব তো সার্বজনীন। বাংলার নববর্ষ তো হিন্দুদের জন্য না, শুধু বৌদ্ধদের জন্য নয়, খ্রিস্টানের জন্য, মুসলমানের জন্য। উৎসব যখন হয় তখন একাকার। যখন জয়নাল আবেদিন ফারুক সাহেব যেটা বলছিলেন, উনি যেটা বলছিলেন যে উৎসব তো 70% লোক হচ্ছে সংখ্যাগুরু সম্প্রদায়, 30% দেখেন যে পূজা মণ্ডপে হয়তো হিন্দু সম্প্রদায়, কিন্তু এর সাথে যত পূজা বাণিজ্য যেটা আছে গেটটা করছে মুসলিম সম্প্রদায়। আজকে যে মুসলিম সম্প্রদায়ের যে গেট গুলো ধরেন যারা তৈরি করেছে, যার ডেকোরেশনের কাজ ছিল, সবই তো তাকেও তো নিঃস্ব করে দেওয়া হয়েছে। সবাই কিন্তু একটা জায়গায় কিন্তু একটা মত যে এই সাম্প্রদায়িক সহিংসতা চায় না, কিন্তু এই ছোটোখাটো বিষয় নিয়ে যখন একটা দ্বন্দ্ব সংঘাত হয়, যখন বলা হয় অমুক দলের তমুক দলের, তখনই কিন্তু মনে হয় যে প্রকৃত ঘটনা আড়াল হয়ে যেতে পারে কিনা। তো এই ঘটনার প্রেক্ষাপটেই কিন্তু আমরা মনে করি যে এখানটা রাজনৈতিক ঐক্যমত দরকার। সেই ঐক্যমত যদি না হয় তাহলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যত চেষ্টাই করুক না কেন, সরকার যত চেষ্টাই করুক না কেন, সেখানে কিন্তু এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সম্ভব নয়। এই অবস্থার প্রেক্ষাপটে আমি ফারুক ভাই আপনাকে জানতে চাই যে এটা রাজনৈতিক ঐক্যমতের কথা আসছে, তো সেই ঐক্যমতটাকে আপনি কিভাবে দেখেন? কি বিষয়, সমসাময়িক বিষয় না শুধু পূজা মণ্ডপ না, মানে এই যে এখন যেহেতু আমরা মুক্ত মনে মুক্ত
মুক্ত বার্তায় মুক্তভাবে স্বাধীনভাবে কথা বলা উচিত। দলীয় দৃষ্টিভঙ্গিতে যদি কথা বলা হয় সেটা এক প্রকার যাবে। জি। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে ঐক্য তো আমরা আছি, ঐক্য বিনিষ্ট তো আমরা করতে চাই না। আমরা ঐক্য করি একটার জন্য যে আমরা রাজনীতি করি যারা, রাজনীতিবিদদের হাতে যেন রাজনীতিটা থাকে। তাহলে রাজনীতিবিদের আলোচনা হবে, সমালোচনা হবে। আমি ফারুক এমপি হয়ে কি করেছি, বাবু এমপি হয়ে কি করেছে, আপনি গণমাধ্যমে থেকে কি করেছেন, এটাই তো স্বাধীনভাবে আলোচনা সমালোচনা করা উচিত। তা আপনার ঐক্যের প্রশ্নে সাম্প্রদায়িকতা, দাঙ্গা, জঙ্গি গোষ্ঠী যারা এইসব কাণ্ড ঘটায়, যারা আমাদের মধ্যে সম্পর্ক নষ্ট করার ষড়যন্ত্রকারী, তাদের বিরুদ্ধে ঐক্য, অবশ্যই সে ঐক্যের দরকার। এই ঐক্য করতে হলে সব কিছুর বিষয়ে যেন ধারাবাহিকভাবে ঐক্যটা আসে। প্রথম ঐক্য আসতে হবে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করলে, আইন প্রয়োগকারী সংস্থাকে দলীয়করণ না করা হলে, এবং বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটটা যেভাবে চলছে এইভাবে এই শুধু সাম্প্রদায়িক ঐক্য দিয়ে এগুলো টিকবে না। এটা টিকবে যখনই গণতন্ত্র শক্ত হাতে, নির্দলীয়ভাবে, এবং আইন তার নিজস্ব গতিতে চলতে পারে, কারো চাপের মুখে না, কাউকে ধরে এনে ঘাড়ে চাপিয়ে দেওয়া না। এই অবস্থায় যদি ঐক্য সৃষ্টি হয়, সে ঐক্য সৃষ্টি হতে পারে একটি মাত্র কারণে, ডেমোক্রেটিক কান্ট্রি, আইন প্রয়োগকারী সংস্থা থেকে বাংলাদেশ কি ডেমোক্রেটিক কান্ট্রি নয়? অবশ্যই ডেমোক্রেটিক কান্ট্রি, তাহলে কিন্তু সেই ডেমোক্রেসিটা কি পরিচালিত হচ্ছে? আপনি দেখেন বাবু বলবে 2014 সাল থেকে যেই নির্বাচনগুলো এদেশে হয়েছে, আমাদের সময় নির্বাচনগুলো সমালোচনা করেন, আমার আপত্তি নেই। কিন্তু বাংলাদেশের সৃষ্টির পর থেকে আপনি বঙ্গবন্ধু ক্ষমতায় ছিল, স্বাধীনতার পর এসে সেখানেও গণতন্ত্র কিভাবে গলা টিপে হত্যা করা হয়েছে পার্লামেন্টে, সেটা সবাই জানে। আমি ওইদিকে আলোচনায় যেতে চাই না। আমি এইটুকু যেতে চাই যে গণতন্ত্রের জন্য, যে স্বাধীনতার জন্য আমরা জীবন মরণ লড়াই করেছি। আমিও একজন ক্ষুদ্র মুক্তিযোদ্ধা হিসেবে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি জোর গলায় বলতে পারি, তখন যে ঐক্যমতটা আমাদের মধ্যে ছিল স্বাধীনতার প্রশ্নে, যে পশ্চিম পাকিস্তানে যাবই না, এদের সাথে আর কোনো সম্পর্ক নাই, মাওলানা ভাসানী কথা আসসালামু আলাইকুম। তাইলে সেই ঐক্যবদ্ধ ভাবে স্বাধীনতা অর্জন করার পরেও কেন আজ পর্যন্ত আমাদের ঐক্যটা হচ্ছে না? আমরা তো ঐক্য করেছি স্বাধীনতার জন্য, স্বাধীনভাবে। আপনার কথা যে গণতন্ত্র আছে, তাহলে 54 জন সদস্য কি করে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়? 154 হাউ? না, সেটা তো আইনের কোনো ব্যত্যয় ঘটে নাই। তো কেন ঘটবে? কেন? আরে আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে সেখানে ভোটে যাবেন না, তাহলে কি হবে সেখানে? হ্যাঁ, আমি ভোটে কেন যাই না, এটা যদি অন্যায় আপনি মনে করেন, আমি যুক্তি তর্ক দিয়ে আমার অন্যায় নয়, এটা আমি বুঝাতে চেষ্টা করি। মানদণ্ড করবার শক্তি আমার নাই, কিন্তু আপনি জাননি সেই কারণে তো বিনা প্রতিদ্বন্দ্বিতা হবে। সেখানে তো আইনের কোথাও কোনো ব্যাঘাত ঘটেনি। একটি ভোটেও যদি কেউ নির্বাচিত হয়, একটা ভোট হয়েছে, সেই ভোটেও তো আইনের কোনো ব্যত্যয় ঘটে না। রাইট। আপনি তো গণমাধ্যমের লোক, বাবুভাই তো সরকারি লোক, আমি তো বিরোধী দলও নাই, সংসদও নাই, আছি বড় বৃহত্তম রাজনৈতিক দলের একজন সদস্য। আপনার সাথে আমি তর্ক করতে চাই না। আমি শুধু এইটুকু বোঝাতে চাই আপনাকে যে গণমাধ্যম স্বাধীন। গণমাধ্যমে যে আইনগুলো করা হয়েছে, সে স্বাধীনতার পক্ষে আইন করা হয়েছে? করে নাই। সাংবাদিক পিটিয়ে হত্যা করা হচ্ছে, জেলের ভিতরে অত্যাচার করা হচ্ছে, এটা কি স্বাধীন? আমি স্বাধীনভাবে যদি কিরণ সাহেব লিখতে না পারেন, বাবুভাই যদি কোনো পত্রিকার সম্পাদক হয়, স্বাধীনভাবে কথা করতে না পারলে কি স্বাধীন? তা এই স্বাধীনতার অর্থ এই নয় যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি স্বাধীনভাবে কথা বলার জন্য। সে স্বাধীনভাবে কথা বলার অধিকার কি বাংলাদেশে 2014 সাল? আমাদের সময় বলেন, আমি যুক্তি তর্ক দিব, আমরা কতটুকু গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করছি, ওনারা কতটুকু করছে, ভুলভ্রান্তি আমাদেরও থাকতে পারে, কিন্তু ওনাদেরও ভুলভ্রান্তি থাকে। কিন্তু এত ভুলের কারণে ঐক্য নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের কাছে জনপ্রিয়তা হারাচ্ছে। কে হারাচ্ছে? আওয়ামী লীগ, বর্তমান সরকার। কারণ দ্রুতগতিতে উন্নয়ন হবে। ওই যে একটা গল্প আছে না, যারা সোজা জমির আইল কাইটা বাঁকা করে, ওরা আবার মসজিদে যায় বলে লাইন সোজা করে। আচ্ছা,
মানে কথাটা বুঝতে পেরেছেন? ব্যাখ্যা মানে করতে বাঁকা সোজা আইলে কাইটা কুইটা বাঁকা করে জমি বাড়ায় অনেকে, মানে কিছু লোক আছে গ্রামে, আবার মসজিদে যা বলে লাইন সোজা করে ফেলান। আমি এই কথাটা উদাহরণ এই জন্য দিয়েছি যে আওয়ামী লীগের মতো একটা প্রাচীন রাজনৈতিক দল, যেই দল আমাদের আগের জন্ম, তাদের ইতিহাস আছে, সেই দলের কাছে যদি আজকে জনগণের আস্থা অর্জন না করে 154 জন তাদের সরকার আমলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়, ব্যর্থতা তাদের। আমাদেরকে কেন নির্বাচনে নিতে পারে নাই, এটা তাদের। এখন যদি আপনি মনে করেন যদি আমাদের নয়, আমি স্বীকার করে নিব না, নিশ্চয়ই বাবুর কাছে এখন যাব, কিন্তু আপনি মনে করেন এখন জেগে আছেন, আপনাকে যদি জায়গা থাকা অবস্থায় ঘুম থেকে উঠানো না যায়, তাহলে তো আর কিছু করার নাই। তাহলে আপনাকে নিতে পারে নাই, বাবু তো ডান্ডি দেশের লোক, তো নারায়ণগঞ্জ শামীম যদি থাকতো তাহলে আমাদের দুইজনে আরো জমতো। বাবু তো খুবই ভালো মানুষ, বাবু ব্যক্তিগতভাবে খোঁজখবর রাখি। তো আমি একটা কথা বলি, আমার 2 ফুফু এক ঘরে ঘুমাচ্ছে, চোর ঢুকে যাচ্ছে, ছোট ফুফু বলতেছে বড়টার চোর তো ঢুকে, ঢুকুক না, ঢুকেই গেছে। আরে ঢুকে গেছে তো, কি করে দেখ না, আলমারি ভেঙে সব নিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে তো, যাক না। এখন আপনি যেভাবে বলছেন যে আওয়ামী লীগ যা করছে, আমরাও আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে আমরা তো কিছু করতে পারছি না, আমরা কেমনে করবো কিরণ ভাই? বাবু ভাইরা এই গর্তন বাইরেতে দিবে না, বাবু ভাইরা হুকুম দিবে না কোনো মিটিং করার, বাবু ভাইরা বলবে যে এখানে গণতন্ত্র নষ্ট হবে, পার্টি অফিসের সামনে মিটিং করতে দিবে না। তাহলে গণতন্ত্রটা কোথায় আছে, স্বাধীনতা কোথায় আছে? ঐক্য যে আপনি বারবার বলতেছেন, হিন্দুদের আপনি বলছেন 6 জন মারা ফেলছে, 2 জন পুলিশের গুলিতে, একজন মারা গেছে, আর একজন হার্ট অ্যাটাক মারা গেছে। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, উনি তো বাবুভাই বলে নাই। এটা বাবুভাইয়ের পক্ষে আমি বলতে চাই যে পররাষ্ট্রমন্ত্রী যে স্টেটমেন্টটা করেছে, হি ইজ নট এ পলিটিশিয়ান, হি ওয়াজ এ ব্যুরোক্র্যাট। দেশ বিদেশ পরিচালনার জন্য তাকে আনা হয়েছে, বিদেশ পরিচালনার জন্য, পররাষ্ট্র। উনি ওই লাইনে ভেরি গুড ম্যান, হি ওয়াজ অ্যাম্বাসেডার অফ আমেরিকা, তখন আমি আমেরিকা ছিলাম, ওর সাথে আমার বহুবার সাক্ষাৎ, ভেরি গুড ম্যান, স্ট্রেট ফরওয়ার্ড। আজকে বাবুরা সত্য বলেন না, ক্ষমতা আপনারা চিরস্তরে থেকে যান, আমার কোনো আপত্তি থাকবে না, অবশ্যই থাকবে, বলবেন, সেই জন্য আপনাকে বলবো, অবশ্যই বলবে। আমি এটুকু বলতে চাই, ডেমোক্রেসি শক্তিশালী হলে দেশ পরিচালনা সততার সাথে পরিচালনা করতে পারলে, মানুষের আস্থা অর্জন করতে পারলে বিনা প্রতিদ্বন্দ্বিতা লাগে না। বাবা অভিযোগ অনেক, আমি একটা করে মনে করি 154টি আসন, তারা মিছিল মিটিং করতে পারে না, ঘরে থাকতে পারে না, তারা পার্টি অফিসের সামনে যেতে পারে না, সবকিছু মিলিয়ে তিনি একটা প্যাকেজ কমপ্লেইন করলেন। প্রথম কমপ্লেইনটা হলো ঐক্য হচ্ছে না কেন। ঐক্য হচ্ছে না কেন, ফারুক ভাই কিন্তু আমার অগ্রজ এবং জানু পলিটিশিয়ান, এই প্রজ্ঞা সম্পন্ন একজন পার্লামেন্টারিয়ান। তো ওনাকে আমি জবাব দিব না, আমি শুধু ওনার কথাগুলির বিশ্লেষণ করবো, আপনি সেটা জবাবটা পেয়ে যাবেন। ঐক্য হচ্ছে না এই কারণে, যেই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, একটি মানুষের কথায়, একটি মানুষের আঙ্গুলের হেলনের দিকে তাকিয়ে 7 কোটি মানুষ ঝাঁপিয়ে পড়েছে, 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, তিনিও ঘরে বসে থাকতে পারেননি। সেই শেখ মুজিবের বাংলাদেশেই শেখ মুজিবকে হত্যা করা হয়। সেই হত্যাকারী কারা খুঁজে বের করার দায়িত্ব ছিল জয়নাল আবদিন ফারুকদের মতো তৎকালীন সময়ের নেতাদের। ওনারা তা করলেন না, ওনারা আরেকটা দল করলেন। সেই কারণেই ঐক্য হচ্ছে না। বঙ্গবন্ধুর রক্তের সাথে, আদর্শের সাথে এবং বঙ্গবন্ধুর অর্জিত বাংলাদেশের সাথে যারা বেইমানি করেছে, তারাই কিন্তু সেদিন খুনিদের পক্ষ নিয়েছে। যার কারণেই কিন্তু এখন আর ঐক্য হচ্ছে না। কাদের সাথে ঐক্য হব? বঙ্গবন্ধুর রক্তের সাথে যারা হুলি খেলা করে, তাদের সাথে কি ঐক্য হওয়ার এদেশের সাধারণ মানুষের কোনো সুযোগ রয়েছে? নিশ্চয়ই নয়। সবাই তো অকৃতজ্ঞ নয়। এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি কৃতজ্ঞ। সুতরাং সবাই মুনাফেক হতে পারে না, সবাই বেইমান হতে পারে না, সবাই মোস্তাক হয় না। যার কারণেই কিন্তু আজ ধারাবাহিক ঐক্যটা হচ্ছে না। দ্বিতীয়ত 154টা আসনের কথা বলেছেন, আমরা 15ই ফেব্রুয়ারি নির্বাচনে কিন্তু দেখেছি, এদেশে নির্বাচন যখন হয়েছে, যেভাবেই হয়েছে ঐক্যমতেই কিন্তু হয়েছিল। হওয়ার পর যার যারভাবে কিন্তু আমরা নির্বাচিত হয়েছি। আমরা 2008 সালের নির্বাচনে
ফারুক ভাই এমপি হয়ে এসেছেন, আমি হয়ে এসেছি, আমার দল ক্ষমতায় এসেছে, সুন্দরভাবেই রাষ্ট্র পরিচালিত হচ্ছে, কোথাও কোনো বাধা বিপত্তি ছিল না। ওনারা পরবর্তীতে নির্বাচনে কেন অংশগ্রহণ করলেন না, কেন চলে গেলেন, নির্বাচনকে নির্বাচনে দিতে চাইলেন কেন, নির্বাচনকে কেন প্রহসনের রূপ দিলেন? আমাদের বেগম খালেদা জিয়া তৎকালীন সময়ের বিরোধী দলীয় নেতা, উনি কি রাষ্ট্রের প্রতি দায়িত্ব নেই? ওনার কি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নেই? উনি কি গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য নির্বাচনে অংশগ্রহণ করবেন না? তিনি নির্বাচনী খেলা খেললেন, সারা দেশের নির্বাচনে প্রার্থী দিয়ে প্রার্থীকে উঠাই নিয়ে আসলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো যারা সেদিন নির্বাচনে অংশগ্রহণ করেছে। এতে দোষের কি? আপনি প্রশ্ন করেছিলেন। এটা তো নৈতিকতা, নীতিমালা, আইন, রাষ্ট্রের এবং সারা বিশ্ব এটাকে সমর্থন করেছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে বিরোধী দলে থাকাকালীন সময়ে পুরোপুরি ওনারা ব্যর্থ হয়েছিলেন, যার কারণেই পরবর্তীতে আর সাহসই করতে পারেন নাই নির্বাচনে জয়লাভ করার অথবা প্রতিদ্বন্দ্বিতা করার, প্রতিদ্বন্দ্বী হিসাবে গড়ে তুলতে পারেন নাই নিজেকে, যার কারণে ফিরে এসেছেন ঢাকায়। এখন ফারুক ভাই বলেছেন পুলিশ, বিডিআর, আর্মি এরা কিন্তু এদেশেরই নাগরিক, এদেশেরই মানুষ। এরা কিন্তু একদিন পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছিল স্বাধীন বাংলার জন্য। এরকম বাংলাদেশের নাগরিকরাই কিন্তু সেদিন সকল কর্মস্থল থেকে বঙ্গবন্ধুকে সমর্থন করেছিল, কারণ সত্যের পথে সবাই, স্বার্থের রাজনীতিতে, ঐক্যের রাজনীতিতে, রাষ্ট্র বিনির্মাণে সবাই সহযোগিতা করেছিল। কিন্তু বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়ার পর থেকে ওনাদের কিন্তু আর রাষ্ট্রের দায়িত্ব আছে বলে এমন কোনো কর্মের সাথে তারা জড়িত নয়। আওয়ামী লীগ সব নষ্ট করে ফেলছে। আমি মনে করছি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এই সরকার ভালো মতো চলছে না। এও যদি হয় তাহলে রাষ্ট্রের স্বার্থে বিএনপি কী করতে পেরেছেন? রাষ্ট্রের জনগণের পক্ষে তারা কি এই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পেরেছেন? আমি উদাহরণ দিতে চাই, ওনাদের নিজ নেত্রী বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হলো সুনির্দিষ্ট মামলায়। এই মামলা আমাদের সরকারের আমলের নয়, তত্ত্বাবধায়ক সরকারের মামলা। সেই মামলায় গ্রেপ্তার হলো, পরবর্তীতে সাজা হলো। ওনারা কি খালেদা জিয়া, বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য দেশে আন্দোলন সংগ্রাম এবং জনগণের এত প্রিয় দল যেটা ওনারা মনে করেন মানুষকে বের করতে পেরেছেন? নিশ্চয়ই না। এতেই প্রমাণিত হয় বাংলাদেশের জনগণ এখন বাস্তব সম্মুখীন রাজনীতির ইতিহাস সংরক্ষণ এবং পশ্চাৎপদ রাজনীতি সব বিবেচনা করে মনে করেন বঙ্গবন্ধুর কন্যাই একমাত্র নিরাপদ। যার কারণেই কিন্তু আজ শেখ হাসিনা যা বলেন এদেশের জনগণ সেটাকে সত্যি বলে বিবেচনা করেন এবং জনগণের কথা বলে মাথায় রেখেছেন। জি, দুটো একটু নির্মল চ্যাটার্জি আপনাকে ছেড়ে দিতে চাই। এখন সর্বশেষ অবস্থা আপনাদের প্রত্যাশাটা কি? এই যে বাংলাদেশের সহিংসতা এবং আমরা যেটা মনে করি যে বিশেষ করে পশ্চিমবঙ্গে আমাদের অনেক মুসলমান ভাই বোনরা রয়েছে, পুরা ভারতেও কিন্তু বাংলাদেশ থেকে অনেক মুসলমান ভাই বোনরা রয়েছে। তো বাংলাদেশে যদি কোনো সনাতন ধর্মী অবলম্বী কেউ আক্রান্ত হয় সেটি কিন্তু রেশ ভারতে গিয়েও পড়ে, আবার ভারতেও যদি কোনো রকম এরকম মুসলমানরা আক্রান্ত হয় সেখানে বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু আক্রান্ত শিকার হয়। এটি কিন্তু আমরা পরম্পরায় দেখে আসছি। তো এই যে বাংলাদেশ এবং ভারত এবং আমাদের পার্শ্ববর্তী দেশের অবস্থার প্রেক্ষাপটে সর্বশেষ প্রত্যাশাটা কি? আপনি কি মনে করেন কি হলে ভালো হয়? আমি একটা কথা বলবো যে দেখেন যে পাকিস্তানের 240টি মন্দিরের ভিতরে এখন প্রায় শেষ হয়ে গেছে। আফগানিস্তানে বামিয়ানের মূর্তি শেষ, এখন দেখছেন যে কি অবস্থাটা। চায়নায় আমরা দেখছি যে মসজিদগুলোকে ভেঙে টয়লেট বানানো হচ্ছে, চাইনিজ সরকার যেটা আমরা দেখেছি সেটা করছে। আমরা এই সমস্ত কোনো কিছু আমরা চাই যে যে দেশের নাগরিক সেখানে তারা শান্তিতে পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে। আমরা কোনো দোষারোপের রাজনীতি চাই না। এটা ঠিক যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী 18 ঘন্টা কাজ করেন। বঙ্গবন্ধু কন্যার যারা আলোকিত, যারা বঙ্গবন্ধু কন্যার আলোয় আলোকিত, তারা যদি সঠিক কাজটি করেন, রাজনীতিবিদরা যারা মুক্তমনে মানুষ আছেন তারা যদি সঠিক কাজ করেন এবং আমরা যদি না দেখি, যদি আমরা দেখতে চাই আমরা কখনো দেখতে চাইবো না যে আনহোলি অ্যালায়েন্স বিটুইন দ্য পলিটিশিয়ানস অ্যান্ড দ্য রিলিজিয়াস লিডার। এটা যদি না হয়, দোষারোপের রাজনীতি যদি না থাকে, অবশ্যই বঙ্গবন্ধুর যে সোনার বাংলা, অবশ্যই সেটা এই সোনার বাংলায় বিশ্বে সেটা মানুষ দেখতে পাবে। আপনাদের কি আর কোনো কর্মসূচি আছে কিনা? যেটি আমরা দেখেছি যে আপনারা বলেছেন যে নভেম্বরে 4 নভেম্বরে বোধহয় আপনাদের একটা ধর্মীয় উৎসব ছিল, সেটি আপনারা করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। আমরা করবেন না, আমরা সেটা বলিনি। আমরা বলছি আমাদের দেওয়ালি আছে, দেওয়ালি বিশ্বব্যাপী আছে। আমরা বলেছি মানুষের হৃদয়টা ভাঙা, মনটা ভাঙা। আমরা বলেছি সেই কারণে
যে কোনো ফেস্টিভ্যাল হবে না, অর্থাৎ দেওয়ালির যে উৎসবটা থাকে উৎসবটা হবে না, তবে পূজা হবে। যে সমস্ত প্রায় 70টি পূজা মণ্ডপ বা মন্দির যেখানে ভাঙচুর করা হয়েছে সেখানে আমরা বলছি ঘট পূজা হবে, অর্থাৎ প্রতিমায় পূজা করা সেখানে সম্ভব না। তাহলে যদি ঘর পূজা উৎসবটা হয়, আমরা যদি বর্জন সেখানে করেছি, কিন্তু মানে এই পূজাটা যে হবে। এই যে আর আমরা বলেছি দেওয়ালিটা তো একটা বিশ্বব্যাপী একটা অত্যন্ত আনন্দদায়ক একটা বিষয়। আমরা অনেক সময় বন্ধু বান্ধবদের সাথে পার্টিসিপেট করি, প্রতি বছরই আমরা যাই। তো সেই অবস্থার প্রেক্ষাপটে আপনারা যদি মনে করে থাকেন যে এই সরকারের পক্ষ থেকে আপনাদেরকে সুরক্ষা দেওয়ার নিশ্চয়তা প্রদান করা হয়ে থাকে, তাহলে আপনারা কেন দেওয়ালি করবেন না? না, সুরক্ষার ব্যাপারটা তো আমরা তো বলেছি, আমরা পূজার আগে সরকারের সমস্ত যারা আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল প্রকার সদস্যের, মানে স্বরাষ্ট্রমন্ত্রী সব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আনসার ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকলের সাথে মিটিং হয়েছে, সকলে আমাদের আশ্বস্ত করেছিলেন। কিন্তু আমরা পূজায় যেটা দেখলাম, যেটা আমাদের আসলে বলার কোনো ভাষা নাই, এটা আমাদের কোনো ভাষা নাই, আমি বলবো যেটা একদম বড় ধরনের একটা বিপর্যয়। আজকে দেখছেন যে নোয়াখালীতে যে রাম ঠাকুরের যে আশ্রম, যেটা আপনি কথা বললেন যে অন্য দেশের ব্যাপার, রাম ঠাকুরের আশ্রমে যেটা করা হয়েছে, তার যেটা সমাধি আছে, অর্থাৎ আপনারা যেটা বলেন যে কবর বা মাজার যেটাই বলেন না কেন, সেই সমাধির উপর দাঁড়িয়ে যারা দুর্বৃত্তরা নাচানাচি করেছে। আপনি দেবালয়গুলো যেগুলো ভাঙচুর করেছে, আপনি রামকৃষ্ণ মিশন ওয়ার্ল্ডের এমন একটি প্রতিষ্ঠান যেখানে নবী দিবস পালন করা হয়, বড়দিন পালন করা হয়, বৌদ্ধ পূর্ণিমা পালন করা হয়, আর হিন্দু হিসেবে তারা হিন্দু রিলিজিয়নকে আপহোল্ড করে। তা যারা ভাঙচুর করেছে, এবং ইসকন ওয়ার্ল্ড ওয়াইড ইসকন আছে, যারা এই কাজটি করেছে তারা কিন্তু পরিকল্পিতভাবে করেছে। আমি চাইবো রাজনীতিতে আমরা যারা করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে, যারা জনলবেদিন আমার মনে হয় যে আমরা আপনাকে ছেড়ে দিতে চাই, তবে আপনাদের নেতৃস্থানীয় যারা রয়েছেন আপনারা আশা করবে যে আপনাদের দেওয়ালি পূজা সহ পরবর্তী সমস্ত কিছুতে যে আনুষ্ঠানিক আয়োজন হয় সেটাতে ফিরে আসা দরকার। কারণ যদি আপনারা মনে করে থাকেন যে সরকার আপনাদেরকে বা জনগণ আপনাদের সাথে রয়েছে, তাহলে আমার মনে হয় এই ক্ষোভের জায়গাটা, কষ্টের জায়গাটা দূর করে নিশ্চয় আমরা প্রত্যাশা করব দেওয়ালি পূজা অত্যন্ত আনন্দমুখরভাবে উদযাপিত হবে। আপনি কি প্রত্যাশা করেন? সর্বশেষ বক্তব্য। আমরাও সেটা চাইবো যে আমরা উৎসব, কিন্তু উৎসবে তো একটা ভগ্ন হৃদয় নিয়ে তো মানুষ উৎসব করতে পারবে না। আমরা বলছি পূজাটা হবে কিন্তু উৎসব হবে না। আমরা চাইবো যে সরকারকে বলবো, এবং আমরা যারা রাজনীতিবিদ আছে তারা থেকে আমরা চাইবো যে অসাম্প্রদায়িক যারা আছে রাজনীতি করবে, অসাম্প্রদায়িক ধারায় যারা রাজনীতি করবে তাদের ঐক্যবদ্ধ হতে হবে। না হলে এই দেশটা, কিন্তু আমি আগেই বলেছি দেশটা আমাদের সকলের, এই দেশ বিশ্বের কাছে মাথা, দেশের মানটা আমাদের বিশ্বের কাছে আমাদের মানুষের মাথা নিচু হয়ে যায়, আমরা চাইবো না। আমাদের আলোচনাটাকে একটু নির্বাচনমুখীর দিকে আলোচনা গিয়েছি, এবং আমরা সেখানেও দেখতে পেলাম নজরুল বাবু ভাই বলছেন যে 154 জন যে নির্বাচিত হয়েছে বিগত সময় সেটি আনকন্টেস্টেড হওয়ার মধ্যে কোনো রকম দায় নেই আওয়ামী সরকারের, এবং বা আমাদের জনাব আব্দুল ফারুক ভাই সেটি বলেন না, এখানে আসলে কেন বিএনপিকে ক্ষমতা নির্বাচনে আনা সম্ভব হয়নি সেই জায়গাটা ব্যাখ্যা করবার চেষ্টা করছি আমি। যেটি জনাব ফারুক ভাই, বাবু ভাই যেটি মোটা তাকে বলেন, বঙ্গবন্ধুর যারা হত্যাকারী সেই খুনিদের পক্ষ কারা নিয়েছেন তিনি কিন্তু অভিযোগ করেছেন, এবং কারা সেই হলি খেলায় মত্ত হয়ে কাদেরকে প্রমোট করেছেন সেই জায়গাটা কিন্তু স্পষ্টভাবে বলবার চেষ্টা করেছেন। এবং তিনি যে খালেদা জিয়ার যে মামলা হলো, সে মামলার ক্ষেত্রে যদিও সেই মামলাটি আওয়ামী সরকারের আমলের মামলা নয়, তত্ত্বাবধায়ক সরকারের আমলের মামলা, সে মামলার সময় আপনারা তো সবাই ঘুমিয়েছিলেন, যে যার যার মতো করে যার যার অবস্থানে থেকে আপনারা কোনো আন্দোলন সংগ্রাম করতে পারেনি, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করতে পারেনি। এই 3-4টা বিষয় কিন্তু মোটা থাকে বাবু ভাই আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ উত্থাপন করেছে। কিরণ ভাই যে কথাটা বাবু বলেছে যে এটা আমাদেরকে, আমরা যে অপারক, আমরা কিছু করতে পারি নাই, এটা উনি বুঝাতে চাচ্ছি। করবো কি করে? আমি তো প্রথমে বললাম করার সুযোগ তো থাকতে হবে, কথা বলার সুযোগ তো থাকতে হবে, স্থান তো দিতে হবে, অনুমতি তো দিতে হবে। সেই জিনিসগুলো কারা করবে? অনুমতির নামে দিনকে দিন, ঘন্টার পর ঘন্টা আমি প্রতিনিধি হিসেবে যাই, বসিয়ে রাখে, সাক্ষাৎ হয় না। কোথায় যান? দিচ্ছি, পুলিশ কমিশনের অনুমতি লাগে, হলের অনুমতি, ভাড়া দিতে গেলে আগে বলে পুলিশের ক্লিয়ারেন্স লাগবে না, টাকা নেওয়া যাবে না। কথাগুলো বলার জায়গা তো লাগবে, আন্দোলনের জায়গা তো লাগবে। আগে ছিল প্রেস ক্লাবের অপোজিটে একটা কি মুক্তাঙ্গন, সে মুক্তাঙ্গনে এখন গাড়ির গ্যারেজ, গাড়ির পার্কিং। তো কোথায় যাব? পার্টি অফিসে মাঝখান দিয়ে এখন দিয়ে দিছে গ্রিল, এ পাশে 10 জনও ধরে না, এ পাশে 200 জনও ধরে না, তাহলে মাঝখান দিয়ে আইল্যান্ডে গ্রিল হয়ে গেছে, তো যে ক্রস করা যায় না। তো এখন মাঠও তো কোথাও নেই। আগে পল্টন ছিল, সে পল্টন এখন আর নাই। সরোয়ার্দী উদ্যান ছিল, সেটাও এখন নাই। আগে ছিল শেরে বাংলানগর, সেখানেও মাঝখানে আইল্যান্ড। এখন দেখেন আজকে আমি যে জিনিসটা আপনি বলছেন যে আমার বাবু ভাই বলেছে, আমার আসলে দুঃখ লাগছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতা বসাইছে সিপাহী জনতা,
কেউ জোর করে বসায়। বন্দি ছিল, বন্দি দশা থেকে যারা এই আওয়ামী সরকারের আমলে মন্ত্রী, তারাও আমি দেখেছি ট্যাঙ্কের উপর লাফিয়ে লাফিয়ে শহীদ জিয়া জিন্দাবাদ দিয়েছিল। তারাও আবার শহীদ জিয়ার সমালোচনা করতে সংসদে আমি ছিলাম, কুণ্ঠাবোধ করে নাই। সেই শহীদ জিয়া নিজে ক্ষমতা আসেন, হি ওয়াজ এ ডিপটি চিফ যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। যে কোনো হত্যাকাণ্ডকে আমরা নির্মমভাবে প্রতিবাদ করি, নির্মম হত্যাকাণ্ড। শহীদ জিয়াকে হত্যা করা হয়েছে, এগুলো ঠিক না রাজনীতিতে, এগুলো আমরা কোনোদিন গ্রহণযোগ্য না। এই যে আজকে উনি বলে রাজাকারেরা, আমরা রাজাকার নিয়ে গভর্নমেন্ট করেছি। আরে রাজাকার তো আপনারা এখন দেখবেন একটু পরে মনে হয়তো তুই রাজাকার, এই শব্দটা এখন তারা বলা শুরু করেছে নিজেরা। ওই যে আমার এলাকায় 3 জন, একজনের নমিনেশন দিয়েছে ধানের শীষ নৌকা, বাবু ভাই আমরা নিষেধ করছিলাম, এটা করেন না স্থানীয় সরকারে। 8 জন 10 জন, আপনি পাগল হয়ে যাবেন কদিন পর, আপনার যখন ইলেকশন ডিক্লেয়ার হবে। এই গতবার আমরা করছিলাম, আমি দেখছি তো আমার 9টা চেয়ারম্যানের মধ্যে আমি 6টা পাইছি কেন? যে প্রতিদ্বন্দ্বী ছিল বা করছি। কিন্তু এখন যে বিষয়টা আসছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া আমার বঙ্গবন্ধু হত্যার সাথে সম্পর্কিত। বাবু ভাই, যে কোনো নেতা, আমার নেত্রী আন্দোলন করতে পারে না, ঠিক না। আজকে আন্দোলন করার পরিবেশ আছে নাই। আজকে আওয়ামী লীগ আর বিএনপি যদি লাঠিয়ালি করতো, ঢাকা বিশ্ববিদ্যালয় হলে হলে কে লাগে? ছাত্রদল, ছাত্রলীগ, পুলিশ যায় না। কে জিতে কে হারে, অস্ত্র ছিল না। আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র গ্যান্ডারি নিয়ে যেতাম, ছোট ছোট গ্যান্ডারি। এখন তো কি ঠুস 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 ঠুস, ওদিকে যদি চাই না। যখনই দেশে গণতন্ত্রহীনতা হয়, যখনও দলীয় সরকার থাকে, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে না। কারণ হলো ক্ষমতায় টিকে থাকার জন্য প্রশাসনকে এমনভাবে ব্যবহার করা হয় যে প্রশাসনকে তারা দলীয় কর্মীর মতো নিয়ে আসে, নেতার মতো নিয়ে আসে। এই প্রশাসন নিরপেক্ষতা হারায় ফেলে। সেই কারণে আজকে আন্দোলন সংগ্রাম করতে পারি না। সেই জায়গায় আপনারা কি প্রশাসনকে আপনাদের নিরপেক্ষভাবে চালাতে দিয়েছিলেন? 100% কোনোদিন কোন পুলিশ এরকম অত্যাচার করেছে? আপনি তো একজন অত্যন্ত, না উনি উত্তর দিবে। আমার সব ভুল হয়েছে, আমি ভুল করি নাই, কিছুটা ঠিক না, ভুল ভাঙতে আমাদের মধ্যে আছে। কিন্তু এত ভুল আওয়ামী লীগের মতো কেউ করছে না। ডিসি কোহিনুর সাহেবের কথা তো মনে আছে, সবার মনে আছে। এরকম হাজারো কোহিনুরের জন্ম হচ্ছে, এখনো হাজারো না লক্ষ কোহিনুর জন্ম হচ্ছে। এই যে দীপকে বাবু, এই কি স্কন, আমি পত্রপত্রিকা দেখি, আমি জীবনে স্কন বুঝিও না, কি কি এই, আমি এগুলা পড়তেও চাই না। আমি পড়তে চাই একটা জিনিস, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের ঘোষণাকারী, যুদ্ধে অংশগ্রহণকারী বিএনপি, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষ লোক, আমি অস্বীকার করি না। আমি চাই আমরাই দেশ পরিচালনা করব, জঙ্গিবাদ উত্থান করতে দেব না, গণতন্ত্র টিকে রাখবো, প্রশাসন সোজা মতো চলবে। প্রশাসন আওয়ামী লীগ না বিএনপি না, আইনের শাসন হবে, আইনের শাসন। সে আইনের শাসন কি এই দেশে কিরণ বা আছে? বাবা বুকে হাত দিয়ে লোক আছে। আজকে সে আইনের শাসন নাই। একজন আজকে আমি আসতে বলতেছে, আমি তো অনেক আগে আপনার এখানে চলে আসছি, তো গাড়িতে বসে বসে অস্ট্রেলিয়ার এর খেলা দেখতেছিলাম, মানে শুনতেছিলাম রেডিওতে, যে এখন গাড়ি ঢুকাইও না। একজন দেখে, আরে আপনি কই যান? আমার টকশো আছে। তো কি বলবেন? আমি এখানে আমার ছোট ভাই আসবে, তো আমরা এত ঝগড়া বিবাদ করবো না। শামীম ওসমান বললে ওইটা কইেন, খেলা হবে, খেল হবে। আমি না, বাবুর লোক এসব কথা বলা যাবে না। আর যদি শামীম ওসমান থাকতো তাহলে খেল হবে না, খেলার উত্তর দেবে সেটা পরে। এখন যে কথা হইলো, ওই যে আমার ওই দাদা কইতো জব্বর আলীর পায়ে বল, কোন দিকে গোল দিবে, দুই পক্ষের গোলই আজকে সতর্ক থাকতে হয়। এখন সেই দুই পক্ষ, একটা বিএনপি, একটা আওয়ামী লীগ। কিন্তু আমরা এখন দুজনের সতর্ক যদি থাকতাম, তাহলে আজকে প্রশাসন আজকে এভাবে চালাতে পারতো না, এভাবে প্রশাসন চলতো না। একটু আগে আপনার টকশো করে করে আসছেন কি ডিবেট, আমি তো আপনার অনেক ডিবেটে গেছি, ওই যে হ্যাঁ, তো সেখানে ডিবেটে কি আসাদুজ্জামান সাহেব, উনি টেররিজমের কি ভালো লোক, ভদ্রলোক মানুষ, খুব সুন্দর করে, আমার ভালো লেগেছে। নো জঙ্গিবাদ, কিছু নাই, ঠিক আছে, দমন করেন, আসি আপনাদের সাথে। আমাদের সাথে অনেক জঙ্গিবাদের কথা তারা বলছে যে আমরা অমুককে আশ্রয় দিয়েছি, অমুক, এগুলো আমরা দমন করতে চেষ্টা করছি, এটা আমি সাপোর্ট করি। যে কোনো
কর্মকে, জঙ্গিবাদ বলেন, দেশ বিরোধী বলেন, ষড়যন্ত্রকারী বলেন, তার বিরুদ্ধে আমরা ঐক্য। তাহলে এবারে বেগম জিয়ার নির্বাচনে- একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। আজকে বঙ্গবন্ধু, বেগম জিয়া 2বারের প্রধানমন্ত্রী ছিল, কোনোদিন আজকে বলো বাবা বুকে হাত দিয়া এই সংসদে আমরা নাই, যেভাবে কবর নেয়া, শহীদ জিয়া নেয়া, এইসব কথাগুলো বলে বড় বড় দুঃখ পায়। আমি একদিন কোনো একটা কথা বলার অনুমতি নিয়েছিলাম, আমি তখন অপোজিশন চিফ হই, খবরদার কোনো নেতার সম্বন্ধে কোনো কথা বলা যাবে না। কি বলেছে নেত্রী? বিশ্বাস করেন আমার বুকটা তখন যে কি নেতারে। আজকে আপনি দেখুন না কি হচ্ছে, এটা শেখ মুজিবের মতো পায়ের যোগ্যতা আমার আছে, জিয়াউর রহমানের পায়ের যোগ্যতা আমার আছে। আমি অনেক আওয়ামী লীগের নেতাকে এখনো পা ধরে সালাম দিই, অনেক বিএনপির নেতা, আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা মরে গেছে, মরম মওদুদ আহমদকে পা ধরে সালাম দিছে। এটাই তো সম্পৃক্ততা, এটাই তো শ্রদ্ধাবোধ। সেই শ্রদ্ধাবোধটা হারিয়ে ফেলছে কখন? যখনই সিনিয়রদের সামনে জুনিয়ররা নেতাদের সমালোচনা করবে। আর সমালোচনা তাদের করেন অবাধের, আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক অবাধের কাদের একটা কথা আজকে আমি খুব ভালো লেগেছে, স্বীকৃতি মানে একসাথে জেলে ছিলাম, একই রুমে ছিলাম 111 2 বছর, এত একই রুমে একই জেলে, কত কষ্ট করেছি। আজকে সে ভালো বলেছে, রাজনীতিবিদদের হাতে রাজনীতি থাকবে, রাজনীতিতে এসে ব্যবসা করবেন এটা চলবে না। এই কারণে আজকে রাজনীতিবিদদের জন্য রাজনীতিটা রাখেন, তাহলে গণতন্ত্র থাকবে, বঙ্গবন্ধুর সমালোচনা হবে না, শহীদ জিয়ার সমালোচনা হবে না। কারণ যারা রাজনীতির নামে এসে ব্যবসা করে তাদেরকে প্রতিহত করে। নিশ্চয়ই বাবা একটু শুনতে চাই আমরা। এইটা তো চমৎকার বাক্য, এবং এই বাক্য বিনিময়েই তো দেশের স্বাধীনতা, ঐক্য, সবকিছু। ফারুক ভাই যেটা বলেছেন এটাই তো আমরা এই ছাত্র রাজনীতি করেছি, এই বাক্যকে বাস্তবে রূপদান করার জন্য ডান্ডা বেরিয়ে পড়েছি, গুলিবিদ্ধ হয়েছি। 21শে আগস্ট আমাদের আজকের প্রধানমন্ত্রীকে যে হত্যা করার পরিকল্পনা নস্যাৎ করার জন্য নিজের গায়ের রক্ত দিয়েছি। আমরা কিন্তু যারা রাজনীতি করে এসেছি, আমরা কিন্তু আদর্শিক রাজনীতি, দেশ এবং রাষ্ট্র কল্যাণে ভূমিকা রাখার জন্য এসেছি। নয়তো আপনি দেখেন যারা মুক্তিযুদ্ধে গিয়েছে তারা বঙ্গবন্ধুর নির্দেশনায় গিয়েছে, কিন্তু তখন ফারুক ভাই ইউনিভার্সিটি ছাত্র, উনি কিন্তু মুক্তিযুদ্ধে গিয়েছেন জীবন বাজি রেখে, বাবা মাকে না বলেই চলে গিয়েছেন। আমার পরিবারের বড় ভাই, বাবা, চাচা সবাই কেন গিয়েছিলেন? নেতৃত্বের প্রতি আস্থা এবং আমাদের যে সামনের চাওয়া প্রত্যাশা, সেটা এই রাষ্ট্রের মানুষের কল্যাণের জন্য। সেইটাকে যারা বিনষ্ট করতে চায় তারা রাজনীতিতে ঢুকে পড়েছে বিভিন্ন কায়দায়। এটা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই যে রাজনীতিকে আজকে দূষিতকরণ প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে দূরে ঠেলে দিতে হবে। সেটা যে দলেরই হোক, সবাইকে একই চিন্তা করতে হবে। এটা ওবায়দুল কাদের সাহেব যেরকম ভাবছেন, একইভাবে যদি ফখরুল সাহেবও ভাবেন তাইলেই কিন্তু সহজ হবে। কিন্তু এটা শুরু করেছেন কারা? তখনই আবার ফারুক ভাই আমাকে বেয়াদব বলবে, সত্যটা বলি, সত্যটা বলা যায় না। এটা শুরু করেছেন 91 সাল থেকে, 91 এরশাদ বিদায় হওয়ার পর। এই রাজনীতিকরণ না করে যারা ধরে এনে নমিনেশন দিয়ে টাকাওয়ালাদেরকে, ব্যবসাওয়ালাদেরকে নেতা বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, তারাই কিন্তু দূষিতকরণ করেছেন। ওই দূষণমুক্ত বাংলাদেশ গড়ার কাজ এখন বঙ্গবন্ধুর কন্যা করছেন। যেমনিভাবে বঙ্গবন্ধুকে হত্যা করার পর ওই হত্যাকাণ্ডের বিচার করতে করতে আজকে প্রধানমন্ত্রীর কার্যতালিকা দিনে দিনে শেষ হচ্ছে। 3রা নভেম্বর জেল হত্যা দিবসের খুনিদেরকে খুঁজে বের করতে হচ্ছে। একইভাবে জঙ্গিবাদ দূর করার কাজ শুরু করতে হয়েছে। একইভাবে কিন্তু এই রাষ্ট্রের একটি মানুষও যেন না খেয়ে মরতে না হয়, রাষ্ট্রের থেকে যেন সুরক্ষা পায়, সেই কর্মপরিধি কিন্তু আজকে বাস্তবায়ন করতে হচ্ছে। আমাদের বিএনপি সিনিয়র লিডার জনাব আব্দিন ফারুক এবং তরুণ প্রজন্মের নতুন নেতৃত্ব প্রদানকারী নজরুল ইসলাম বাবু এমপি, এই দুজনকে আমি ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আমরা একটা ক্রেডিবল ইলেকশন আগামী সময় দেখতে চাই, 2023 যেটি হতে চাই, এবং দুইজনই আজকে প্রত্যাশা করেছেন। সেই প্রত্যাশিত হয়ে মুক্তমত এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।